আসসালামু আলাইকুম দর্শক, আমি ব্যারিস্টার এম.কে হাসান জানাই আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত এনটিভির এই জনপ্রিয় অনুষ্ঠান আইন অধিকার থেকে। শুধু দর্শক, আইন অধিকার একটি আইন বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। স্ক্রিনের উপরে যে নাম্বারটি আপনারা দেখতে পাচ্ছেন, সেই নাম্বারে আপনারা আমাদেরকে কল করুন এবং অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ, পিপিআই, ডিভোর্স সহ যে কোনো বিষয়ে আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। শ্রী দর্শক, আজকে অনুষ্ঠান শুরুর মুহূর্তে আমি এই অনুষ্ঠানটি ডেডিকেট করতে চাই রিসেন্টলি আমারই এক ছোট ভাই, আমারই এক কলিগ এবং আমারই এক বন্ধু ব্যারিস্টার আহসান হাবিব হাসান 31শে জানুয়ারি 2021-এ মৃত্যুবরণ করেন। আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক। এবং 13ই ফেব্রুয়ারি 2021-এ তাকে বাড়ি করা হয়। ব্যারিস্টার আহসান হাবিব হাসান ব্যারিস্টার ছিলেন, সলিসিটর ছিলেন এবং উনি অ্যাডভোকেটও ছিলেন। ওনার 2টা বাচ্চা আছে, ওনার ওয়াইফ আছে। আমরা সবাই দোয়া করি উনি যেন বেহেশত নসিব হোক এবং ওনার যে ওয়াইফ এবং বাচ্চারা আছে তারা যাতে সুস্থ এবং ভালোভাবে থাকে সেটাও আমরা দোয়া কামনা করি। আজকের অনুষ্ঠান আমি ডেডিকেট করছি আমার কলিগ, বন্ধু এবং ব্রাদার ব্যারিস্টার আহসান হাবিব হাসান। সে দর্শক, আমি প্রথমেই অনুষ্ঠানে আপডেট দিতে থাকি। একটা ইম্পর্টেন্ট আপডেট আছে, সেটা হচ্ছে যারা এদেশে ইউ সিটিজেন হিসাবে আছেন এবং সেই ইউ সিটিজেন যদি প্রি সেটেলমেন্ট পেয়ে থাকেন, তাহলে কি তাদের যে আত্মীয়স্বজন আছে তাদেরকে কি স্পন্সর করতে পারবে কি না। নতুন একটা ইমিগ্রেশন আপডেট এসেছে, সেখানে বলা হচ্ছে যে যারা প্রি সেটেলমেন্ট থাকবে তারা তাদের যে আত্মীয়স্বজন আছে তাদেরকে স্পন্সর করতে পারবে। এটি কিন্তু নতুন ইমিগ্রেশন রুলস হিসাবে এটা আমরা হোম অফিসের ওয়েবসাইটে আমরা দেখতে পেয়েছি। আমাকে বলা হচ্ছিল যে কন্ট্রোল রুম থেকে বলা হচ্ছিল যে কলার আছে, দেখা যাক কলারকে লাইনে আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন। আমি ব্রিটিশ সিটিজেন। আমি আমার আম্মাকে আনার জন্য আমি স্পেনের কাগজ দেখাইছিলাম যে ইউ ফ্যামিলি মেম্বার হিসেবে। তখন আমার আম্মার ভিসা হয়েছে গত মাসে 30 তারিখ, 3 সপ্তাহ আগে। তো উনি আসতে পারবেন না বলি নেক্সট 6 মান্থের ভেতরে স্পেন। আমার কোয়েশ্চনটা হচ্ছে যে আমি আসলে তো আলটিমেট আমার টার্গেট ছিল এই দেশে আনা, কিন্তু ব্রেক্সিট হয়ে যাওয়ার কারণে আর করোনা ভাইরাসের কারণে সবকিছু লেট হয়ে গেছে। তো এখন ওনাকে যখন আমি স্পেনে আনবো, আনার পরে আমার কি অপশন থাকবে, যা আমি এই দেশে আনতে চাইলে কি পারবো কি না পারবো, বা ওনার ভিসা লাগবে কি না লাগবে। আপনি এখন কোথায় আছেন? আপনি এখানে? আমি এই দেশে আছি এখন। আপনি প্রি সেটেলমেন্ট না সেটেলমেন্টে আছেন? না, আমি ব্রিটিশ সিটিজেন, এই দেশে আছি। ও, আপনি ব্রিটিশ সিটিজেন হিসাবে আপনি স্পেনে গেছিলাম এজ এ ইউরোপিয়ান ইউনিয়ন সিটিজেন হিসাবে, ফ্যামিলি মেম্বার হিসাবে আমার আম্মার জন্য অ্যাপ্লাই করছিলাম। জি জি জি। স্পেন থেকে। তো ওনার ভিসা হয়েছে 2 সপ্তাহ আগে। উনি কি চলে আসছেন ওখানে? না, উনি এখনো বাংলাদেশে আছেন। আমার প্রশ্নটা হচ্ছে যে ওনাকে তো প্রথমে স্পেন আনতে হবে, বাট আমার টার্গেটটা হচ্ছে যে এই দেশে আনার। এখন ব্রেক্সিট হয়ে গেছে, এখন আমার অপশনটা কি এই দেশে আনতে চাইলে, যে ইংল্যান্ডে আনতে যদি চাই স্পেন থেকে, যখন উনি স্পেনে আসবেন তখন স্পেন থেকে এই দেশে আনতে হলে আমার কি করা লাগবে? যে সিং বলে একটা কেস লর বেসিসে একটা রুলস আছে, যদি কোনো ব্রিটিশ সিটিজেন যদি ইউরোপিয়ান কোনো দেশে যে ওখানে যদি এক্সারসাইজিং টিটি রাইট হয় এবং তার আত্মীয়স্বজন যদি সেখানে আসে, তাহলে কিন্তু তারা ইচ্ছে করলে এখানে কিন্তু আপনার আনতে পারবে। এই অপশনটা কিন্তু ছিল 31 ডিসেম্বর পর্যন্ত, কিন্তু আমি শিওর না যে সেটা অবশ্য আমি নতুন যেটা বললাম। কিন্তু সুরেন্দ্র সেন গুপ্তর যে সুরেন্দ্র সিং এর যে রুলসটা আছে যে সেটা এখন কার্যকরী আছে কিনা আমি শিওর না। শুধু আমি নতুন যে আপডেটটা দিলাম সেটা হচ্ছে প্রি সেটেলমেন্ট কিংবা সেটেলমেন্ট ইউ সিটিজেন যারা আসে তাদের
প্রিসেটেলমেন্টে যারা ইউ সিটিজেন তারা তাদের আত্মস্বজন আনতে পারবে, এইটাই নতুন আইন হয়েছে। কিন্তু আপনি যেটা বলছেন এটা আমার যেটা ধারণা 31 ডিসেম্বরের পরে আর এটি কার্যকরী আছে কিনা আমি শিওর না। ঠিক আছে, ধন্যবাদ। মনে হয় আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। আপনি ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাই? ভালো ভালো। আচ্ছা শুনে, আমি একটা জিনিস জানতাম ছিল, জি, ওই যে আমি ইউ ফ্যামিলি মেম্বার হিসাবে আমি আমার বোন আনার লাগে অ্যাপ্লাই করছিলাম, তো রিফিউজ করছে। আচ্ছা, রিফিউজ করার পরে আমার বোনের লগে 2টা বাচ্চা আছে। জি, তখন একটা মেয়ে, বড় মেয়ের বয়স হয়েছে 21। তো ওর 2টা জানাইছে, ওরটা জানাইছে না এখন পর্যন্ত। আজ 2 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত জানাই নাই। জি, জি। একসাথে অ্যাপ্লাই করছি আর কি। এখন কি করা যায়? এখন আমার মনে হয় যে আপনি একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে ওরা তো ডিসিশন দেবে, অ্যাপ্লিকেশন তো ওদের কাছে পেন্ডিং আছে। ঠিক আছে, আচ্ছা। এখন ধৈর্য ধরা ছাড়া আমার মনে হয় না যে আর তেমন কিছু করার আছে, কারণ কোভিড এর কারণে তো সবকিছু স্লো হয়ে গেছে, ব্যাকলগ হয়ে গেছে। তো ওরা ডিসিশন নেবে, যেহেতু একটা যেহেতু হয়েছে, আমার মনে হয় সবগুলোতে ডিসিশন হয়ে যাবে। আমার মনে হয় যে আপনি একটু ওয়েট করেন। ঠিক আছে, না রিফিউজ করছে আর কি, রিফিউজ করছে। এখন তো এটা যে আসাইছে, এটা কি ভিসা দিবে না এমনি দিয়ে দিবে? রিফিউজ করলে কি অ্যাপিলেট দেওয়া হয়েছে? আপিল টাইপ দেওয়া হয়েছে। তাহলে অ্যাপিল আপনি এক্সারসাইজ করবেন, অ্যাপিল লঞ্চ করতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যদি অ্যাপিল দিয়ে থাকে অ্যাপিল, তাহলে পরে আপনাকে অ্যাপিল লঞ্চ করতে হবে। আপনার কিন্তু ওখানে টাইম ফ্রেম আছে। ঠিক আছে, সেই টাইমের ভিতরে কিন্তু আপনাকে কিন্তু করতে হবে। জি। আর একটা জিনিস জানতে চাইলাম, এই কি এখন ইউরোপিয়ান ল কি রয়েছে নাকি? ওই যে মনে করেন আমি আমার মারে অ্যাপ্লাই করতে পারবো নাকি? হ্যাঁ, এটা আপনার মাকে যদি আনতে চান, আপনি ইউরোপিয়ান সিটিজেনরাও 31 জুনের ভিতরে, 30 জুনের ভিতরে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। ঠিক আছে, বোনকে, আপনার মাকে আচ্ছা পারবেন। আচ্ছা, তো ঠিক আছে ভাই। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আপনার সাথে খুব সুন্দর লাগবে ডাক্তার সাহেব। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইয়া? ভালো আছি, আপনি ভালো নেই? হ্যাঁ, জি জি, আলহামদুলিল্লাহ। আপনার অনুষ্ঠানটা খুব সুন্দর লাগতেছে। জি, আচ্ছা, আমার প্রশ্ন হলো, আমরা তো ইটালিয়ান সিটিজেন, আমরা তো সবাই লাল পাসপোর্ট, আমার ওয়াইফের খালি বাংলাদেশি পাসপোর্ট। তো পয়লা 5 বছরের দিছিল, তো না পরে 10 বছরের কার্ড আইছে। তো এই ক্ষেত্রে আর কিছু রেজিস্টার করা লাগবে না? বাবা ওকে আছে। একটু স্লো করেন, আমি ঠিক বুঝতে পারছেন। আপনি ব্রিটিশ সিটিজেন? আমার ফ্যামিলি সবাই ব্রিটিশ? ওয়াইফের হইলো বাংলাদেশি পাসপোর্ট। চিনি আপনার ওয়াইফের বাংলাদেশি পাসপোর্ট? হ্যাঁ। তো পয়লা তো ওই দেশে হওয়ার পরে 5 বছরের একটা কার্ড দিছে। তো 5 বছর শেষ হয়েছে, তখন আবার দিছে 10 বছরের কার্ড। জি। তখন এটা কিছু রেজিস্টার করা লাগবো না ওই কার্ডেই ওকে আছে? না, আপনার সেটেলমেন্ট স্কিমের আন্ডারে তাদের অ্যাপ্লিকেশন করতেই হবে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে এর জন্য। আমরা সবাই মানে সেটেলমেন্ট হয়ে গেছে। প্রি সেটেলমেন্ট স্কিমের আন্ডারে হয়ে গেছে? সেটেলমেন্ট হয়ে গেছে সবারই। ওখানে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ডকুমেন্টটা পেয়েছেন ইমেলে? হ্যাঁ, ইমেলে পেয়েছি, ইমেলে পেয়েছি। তাহলে ঠিক আছে, তাহলে তো আর আপনার কোনো সমস্যা নেই। আবার ওয়াইফের তো ওই যে একটা কার্ড দিছে 10 বছর, আর কিছু লাগবে রেজিস্টার করা? না না না, কার্ডে তো আসলে কার্ডের একটা ভ্যালিডিটি থাকে, দেখেন। তো ওই ভ্যালিডিটি কিন্তু থাকবে। তো আলটিমেটলি ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে আন্ডার স্কিমে যদি পেয়ে যান, সেটাই দরকার। ঠিক আছে, আমি শুনছি সেটা বলছে যে কিতা রেজিস্টার করা লাগবে, ওই জিনিসটা বুঝতে লাগে আপনারা আমি প্রশ্ন করছি। না, স্কিমের আন্ডারে হতেই হবে। পার্মানেন্ট রেসিডেন্ট যদি থাকে 5 বছর হওয়ার পরে, স্কিম আন্ডারে তাদেরকে অ্যাপ্লিকেশন করে তাদেরকে ইনডিফিনিট লিভ টু রিমেইন ইন দ্য ইউকে যে একটা ডকুমেন্ট ইমেলে পাঠায়, এটা কিন্তু আমরা ইমেলে পাইছি সবার এই সেটেলমেন্ট। জি, তাহলে আর কোনো অসুবিধা নেই, আপনি নিশ্চিত। কার্ড একটা পাইছি আমরা। ভবিষ্যতে আপনি যেটা করবেন, আপনি ন্যাচারালাইজেশন এজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করে আপনি যদি চান, তাহলে ব্রিটিশ সিটিজেন হয়ে আপনি পরে পাসপোর্ট নিতে পারবেন, ব্রিটিশ পাসপোর্ট। আমরা মা ব্রিটিশ না হইলে বাচ্চারা খালি অ্যাপ্লাই করা যাইব নি? আপনি যদি ইউ সিটিজেন হন, এখনো পর্যন্ত আপনি বাবা মা কে আনতে কিংবা আনার জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন 30 জুন পর্যন্ত। না, কইছি যে ওই যে আমরা তো দেশে আছি, আমার বাবা মা যদি ব্রিটিশ না থাকে পাসপোর্ট, বাচ্চা কাচ্চার ক্ষেত্রে করা যাইব নি অ্যাপ্লিকেশন?
কার বাচ্চা? আমাদের বাচ্চার জন্য ব্রিটিশ পাসপোর্ট একটা হওয়া যাবে নি? জি জি জি, আপনারা 5 বছর থাকার পরে যদি ইনডিফিনিট পেয়ে যান, পার্মানেন্ট রেসিডেন্ট পেয়ে যান, তারপরে তো 1 বছর পরে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। আচ্ছা আচ্ছা। আর যদি আপনাদের বাচ্চাদের যদি আপনাদের পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার ইনডিফিনিট পাওয়ার পরে যদি জন্ম হয়, তাহলে তারা পাসপোর্ট পাবে। আর তার আগে যদি জন্ম হয়, তাদের রেজিস্ট্রেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেনের অ্যাপ্লিকেশন করতে হবে, তারপরে তার পাসপোর্ট পাবে। আমরা সবারই 5 বছর হয়ে গেছে। ঠিক আছে, থ্যাংক ইউ। না, আপনাদের কথা কিছু বোঝা যায় না, দুজনে কথা বলছেন, টিভি মনে হয় কাছে আছে, ঠিক শোনা যায় না আপনাদের কথা। নেক্সট কল। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি ব্রাডফোর্ড থেকে আরিফুল বলছিলাম। জি, আরেকবার বলেন। জি, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এখন শোনা যায়। আচ্ছা, আমি FLR-SP 10 বছর রুটে ভিসা পাইছিলাম, তো আমার এক্সটেনশন আগামী মাসে। তো আমি চাইছিলাম, আমার গত মাসে আবার কাজ চলে গেছে, তো আমি চাইছিলাম ফি ওয়েভার অ্যাপ্লিকেশন করার জন্য। এখন কি কি ডকুমেন্টস লাগবে? আর ফি ওয়েভার অ্যাপ্লিকেশন অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে আপনাকে, ঠিক আছে? আপনার যে এক্সপেন্ডিচার আছে, আপনার ইনকাম আছে, কিংবা আপনার ফ্রেন্ড বন্ধুরা যদি হেল্প করে, সেগুলো আপনাকে ওই অ্যাপ্লিকেশনে দিতে হবে যে আপনার ইনকাম কত, এক্সপেন্ডিচার কত। আর যদি ইনকাম না থাকে তাহলে সেইভাবে দেবেন। আর আপনার 6 মাসের ওরা ব্যাংক স্টেটমেন্ট চাইবে আপনার যদি পার্টনারের থাকে, পার্টনারের ব্যাংক স্টেটমেন্ট চাইবে, তারপরে বিল চাইবে, তারপরে আপনাকে কাউন্সিল ট্যাক্স বিল যদি দিয়ে থাকেন সেটা চাইবে। হ্যাঁ, এই ডকুমেন্টগুলো চাইবে এবং আপনার ডকুমেন্টগুলো সবগুলো অনলাইনে আমার সাবমিট করতে, অনলাইনে আপলোড করতে পারবেন। জি, আবার আপনি বাই পোস্টও পাঠাতে পারবেন, আবার ইমেলও করতে পারবেন। 3টে অপশনই থাকে। আচ্ছা, 3টে অপশনই থাকবে, ঠিক আছে? কতটুকু কার্যকর মনে করেন যে? হ্যাঁ, এখন দিচ্ছে। আমি এর ভিতরে আমি প্রায় 5টা 6টা করেছিলাম। সবগুলো অ্যাপ্লিকেশনে ওরা উইদিন মান্থ, 1 মাসে 4 উইকসের ভিতর ডিসিশন দিচ্ছে। ওরা কিছু পরে রিকোয়ারমেন্ট চায়, কিন্তু ওরা কিন্তু আপনার দিচ্ছে, ওরা দিচ্ছে। আপনি পাবেন। আপনি যদি বলেন যে আমার জব নাই, তারপরে আপনি সেগুলো যদি ঠিকমতো প্রমাণ করতে পারেন, অ্যাপ্লিকেশনটাতে যদি ঠিকমতো ডিল হয়, আপনি এটা পাবেন ইনশাআল্লাহ। আমি এই পর্যন্ত যতগুলো করেছি আমার সবগুলো সাকসেসফুল হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ ফর ইওর কল। গুড লাক। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমি একটা জিনিস জানতাম চাই। আমার এক বন্ধু বিদেশে এসেছিল আজ প্রায় 15 বছর আগে ভিজিটার হিসাবে। এখানে আইয়া সে রয়ে গেছে এবং ব্রিটিশ পাসপোর্টও পাই রয়েছে। হ্যালো, হ্যাঁ জি, 15 বছর ধরে আছে, সে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে গেছে। জি, এখন তার হঠাৎ ক্যান্সার হয়ে গেছে, বেমার তার ক্যান্সার। জি জি। ক্যান্সার হওয়ার পরে ডাক্তারে তো কোনো সিডি দিছে তার ফ্যামিলি আইয়া দেখার জন্য এই দেশ। জি জি। তখন তার ওয়াইফ আর তার ছেলে আইসি কেন, আবার তারা এখনো আসি কেন মাঝে। এখন এরারে কিভাবে রাখতে পারবে এখানে? এটা এখন অসুস্থ মানুষ, আমাকে বলবে ক্যান্সার হয়েছে, এই তার যে ক্যান্সার বেমারটা হয়েছে এটা স্টিল এখনো ক্যান্সার বেমারই আছে তার। এখন কারো যদি ক্যান্সার হয়, জি, এটা গ্রাউন্ডে কাউকে কিন্তু এখানে স্টে পারমিশন দেবে না, বুঝতে পারছেন? জি, একজনের যদি অসুস্থ হয়, এটার কারণে কাউকে স্টে পারমিশন দেওয়ার কোনো প্রভিশন নাই, বুঝছেন? এখন তার বাচ্চা, তার ওয়াইফ এখানে এসে গেছে। আপনি কাদের কথা বলছেন? ওনার ওয়াইফ বাচ্চাদের কথা? ওয়াইফ বাচ্চা তো এখানে আইসে তাই দেখার জন্য। ও এখানে আছে? জি, এখানে আছে। আচ্ছা, তাহলে তো ওনারা অ্যাপ্লিকেশন করতে পারবে। কিভাবে করতে হবে? ওনারা আসছে কোন ভিসায়? ভিজিট ভিসায় আইসে, ছেলে আইসে তার মাকে দেখার জন্য, আর তার ওয়াইফ এখন ভিজিট ভিসায় যদি আসে, ওনার যে ক্যান্সার হয়েছে, উনি যে অসুস্থ, ওনারা যে ওয়াইফ, ওনারা যে বাচ্চা, এইগুলো প্রমাণ সহ একটা অ্যাপ্লিকেশন করতে হবে হোম অফিসে অনলাইনে ফিস দিয়ে, ঠিক আছে? আর যদি ফিস না দিতে পারে তাহলে সেটার জন্য এক্সাম্পশন চেয়েও অ্যাপ্লিকেশন করা যায়, ফি ওভার অ্যাপ্লিকেশন করতে হবে। করে
যে কাহিনী আছে ওনার যে মেডিকেল এটার উপর বেসিস করে এবং উনি যে ওয়াইফ বাচ্চা এটার বেসিসে সবকিছু এক্সপ্লেন করে দিয়ে হোমসে অ্যাপ্লিকেশন করলে ইউ নেভার নো দেয়ার যে তারা কম্পিটিশনের গ্রাউন্ডে এবং তার যদি মনে হয় যে কম্পিটিশন গ্রাউন্ড আছে তাহলে সেখানে কিন্তু দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকবে। অতএব আউটসাইড ইমিগ্রেশন রুলস, ঠিক আছে, আউটসাইড ইমিগ্রেশন রুলস কম্পেলিং কম্পিটিশন সার্কামস্টেন্স বেসিসে ওনারা অ্যাপ্লিকেশন করে দিতে পারবে যে উনি তো এখন মৃত্যু পথযাত্রী, তো আমরা ওয়াইফ এবং বাচ্চারা এসেছি, আমরা তার সঙ্গে থাকতে চাই, তার লাস্ট মৃত্যুর আগ পর্যন্ত আমরা থাকতে চাই, আমাদেরকে সে থাকার সুযোগ দেওয়া হোক। এইভাবে যদি সুন্দর করে মেডিকেল রিপোর্ট নিয়ে, ডাক্তারের কনসালটেন্টের রিপোর্ট নিয়ে যদি সুন্দর করে একটা কভার লেটার এক্সপ্লেন করে দেওয়া হয় তাহলে কিন্তু ভিসা দিয়ে দেওয়ার সম্ভাবনা থাকতে পারে মানবিক কারণে। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? জি ভালো। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। 20 বছরের হিউম্যান রাইটস কোনো আইন আছে? যে আপনাকে একদম লো শোনা যাচ্ছে, আপনি টিভিতে একটু দূরে চলে যান। হ্যাঁ, টিভি ভলিউমটা মিউট করে আমার সঙ্গে কথা বলুন। আচ্ছা, হ্যাঁ প্লিজ কোশ্চেনটা করুন। করে লাইছে। জি বলুন। 20 বছরের কোনো আইন আছে নাকি, বা এই আইনে কিছু হওয়া যাইব না? না, আবার শোনা যাচ্ছে না। কি আইনে? 20 বছরের আইন। ও, 20 বছরের আইন সম্পর্কে আপনি জানতে চাচ্ছেন? যে অবাচ্য হয়েছে আর কি, 20 বছর হয়ে গেল। যদি 20 বছর ওভারস্টার কেউ হিসাবে থাকে তাহলে অ্যাপ্লিকেশন ফর লিভ টু রিমেইন ইন দ্য ইউকে এর জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এটা 270 প্যারাগ্রাফ ইমিগ্রেশন রুলস প্যারাগ্রাফ 276 AD তে আছে। যদি কেউ এখানে আসার পরে ওভারস্টার হয়ে যায় এবং কন্টিনিউয়াসলি যদি এদেশে 20 ইয়ার্স থাকে তাহলে তারা অ্যাপ্লিকেশন করতে পারে। একটা ফি আছে, ফি দিয়ে ইমিগ্রেশন হেলথ চার্জ দিয়ে একটা অ্যাপয়েন্টমেন্ট করে সে কিন্তু করতে পারবে। তবে এখানে উপর কথা করা আমারও 2-3 কেস করছো ও হিউম্যান রাইটসের উপরে, ওই খালি রিবুস্টই আইছে আর কি। আপনাকে শোনা যায় না। আপনি কি আপনার ফোনটা কত অনেক দূরে নাকি লাউড স্পিকারে কথা বলছেন? না না, ফোন আমার কাছে আছে, ফোন উন্ডানি। এখন মাচ বেটার। কোথায় ছিলেন আপনি? আপনার ফোন কোথায় ছিল বলেন। ফোন আমার হাতেই আছে। এখন তো ভালো শোনা যায়, কারণ কি? মানে সিধা করলে কোনো আওয়াজ শোনা যায়, আর খারাপ করলে কোনো আওয়াজ শোনা যায় না। এখন তো ভালো শোনা যাচ্ছে। এবার অনেকে কিতা করা, এই 2-3 বার আরো কেস করছেন, করলে কেস রিবুস্ট হয়েছে। তারা কইছে 20 বছর আইনও ইয়া করলে, 20 বছর আইনও করতে হইলে আরো মনে করো ওই বছর বাকি আছে। জি, ওই বছর বাকি আছে, আগে করা যাইবে না কেস? না, আগে করা উচিত না। এখন করলে অবশ্য পেন্ডিং থাকতে পারে, কিন্তু 20 বছর আগে যদি কেসটা ধরে ফেলে এবং 20 বছর যদি না হয় তাহলে 20 বছর গ্রাউন্ডে কিন্তু অ্যাপ্লিকেশন সাকসেসফুল হবে না। এখন যদি অন্য কোনো কারণ থাকে, মেডিকেল গ্রাউন্ড থাকে কিংবা কম্পিটিশনের কম্পেলিং সার্কামস্টেন্সেস যদি থাকে, সিরিয়াস মানবিক কারণ যদি থাকে তাহলে দিতে পারবে। কিন্তু 20 ইয়ার্স দিতে হয়। 20 ইয়ার যদি তাকে সাকসেসফুল হতে হয়, আমার কথা শেষ করতে দেন তারপর কোশ্চেন করেন। 20 ইয়ার যদি তাকে সাকসেসফুল হতে হয়, তাকে 20 ইয়ার্স কমপ্লিট করে তাকে অ্যাপ্লিকেশন করা উচিত এবং তার কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট লাগবে। কিন্তু তারা কিন্তু অফিসিয়াল ডকুমেন্ট এয়ারপোর্টটাকে যে এয়ারপোর্টও যে সময় নামাইছো নেই, জি এয়ারপোর্টের সিল আছে ফাস্টফুডের কফির মাঝে, ফাস্টফুডের মাঝে ফাস্টফুড লস হয়ে গেছে। ভেরি গুড, ভেরি গুড। এটা খুবই দরকার আসছিল এবং পরবর্তীতে যে এখানে আছে তার যদি প্রেসিডেন্ট ব্যাংক স্টেটমেন্ট, তারপরে যদি তার কোনো বিলস, তারপরে যদি ডাক্তারের যে একটা আছে ওটা যে কম্পিউটারের যে রেকর্ড আছে সেই রেকর্ডটা তুলে ফেলতে হবে। এটা খুবই স্ট্রং ডকুমেন্ট, এটা খুবই হেল্প করবে তার 20 ইয়ার্স অ্যাপ্লিকেশনে। মেডিকেলের যে রেকর্ড আছে এটা, অত কম্পিউটারের যে মেডিকেল রেকর্ড আছে ওদের কিছু পয়সা দিলে ওরা একটা ফিস নেবে, ওইটা কিন্তু দিয়ে দেবে, এটা কাজে লাগবে। এটা কোনো অসুবিধা নাই, এটা থ্যাংক ইউ। সে অ্যাপ্লিকেশন করতে পারবে। আমার মতে, আমার অ্যাডভাইস হচ্ছে 20 ইয়ার্স পার হয়ে যাক, তারপরে অ্যাপ্লিকেশনটা করুক। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো জি, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। ভাইয়া, আমার দুইটা কোয়েশ্চেন গিয়া, আমি ফোন রাখার পরে ফোন কেন, আমি যে আমার ভাই গিয়া বই হইল গিয়া সিটি বলতে পড়ছে গিয়া, বুঝছেন গিয়া সিটি বলতে পড়ছে গিয়া, তবে এখন আমি লাইফ লিঙ্কে চাইতাম পারতাম না, বুঝছেন গিয়া। হ্যালো
যে আপনি ভাইয়া লাইফ ইন্টারভিউ টেস্ট আপনি দিতে পারবেন না, তাই তো? জি জি না, তো এখন আমার গিয়া ব্রিটিশ যে গিয়া হতাম রেজিস্টারি হতাম গিয়া, আমি কিভাবে হতাম গিয়া 2 বছর বাদে আমার সিটি ফাইল হয়ে গিয়া, আরো 2 বছর বাদে 2022 গিয়া। আপনার কি বিষয় আছেন এখন? আমার আমার বিষয় ঠিক আছে, আমি চাই আর কি যে ব্রিটিশ বাসুর মারাইতাম 2 বছর পরে গিয়ে আমার পেনশনার হয়ে যাই গিয়ে আমি। তো আমি এখন কিভাবে কোন কাগজ লাগবো আপনার আপনার শুনেন, 3টা গ্রাউন্ডে আপনার লাইফ ইউকে টেস্ট লাগবে না। যদি আপনি বয়স আন্ডার এজ হয় তাহলে, যদি আপনার 65 এর উপরে বয়স হয় তাহলে আপনার লাইফ ইন্টারভিউ টেস্ট লাগবে না। আর থার্ড হচ্ছে, যদি কোনো মেডিকেল গ্রাউন্ড যদি থাকে, যদি আপনার যে জিপি আছে, কনসালটেন্ট আছে, তারা যদি লিখিত দেয় তাদের লেটার হেডে যে আপনার পক্ষে সম্ভব। আমার আরো একটা কোয়েশ্চেন আছে, আমি ওখান কইয়া গিয়া আমার যে সময় আমি করবো গিয়া ওই সময় কাগজ গুলা কি কি লাগবো গিয়া আমার ওখানে কইটা গিয়া। আর একটা কোয়েশ্চেন ভাইয়া, ওদের যে কত মানুষ নাই ওভারস্টিয়ার আছে, আমি যদি সঙ্গে যদি একটা সহযোগিতা করিয়া যদি এটার একটা ব্যবস্থা হতা যদি। আপনার দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে যে কি ডকুমেন্ট লাগবে অ্যাপ্লিকেশন করতে? জি জি, আপনার যদি ন্যাচারালাইজেশন আছে, ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন করেন, আপনার যতগুলো পাসপোর্ট আছে সেগুলো লাগবে। বায়োমেট্রিক কার্ড যদি থাকে বায়োমেট্রিক কার্ড লাগবে। তারপরে আপনার লাইফ ইউকে টেস্টের যে একটা রেফারেন্স নাম্বার সেটা লাগবে। তারপরে আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট লেভেল B1 এটা লাগবে। আর এখন ওরা যেটা দেখছে সেটা হচ্ছে যে আপনার 5 ইয়ার্স যে আপনি এখানে ছিলেন, আপনি যে রেসিডেন্ট ছিলেন, 5 ইয়ার্সের ওরা ডকুমেন্ট দেখতে চায়। তার মানে আপনার প্রত্যেক মাসে কিংবা প্রত্যেক মাসে মাসে আপনার কিছু কিছু ডকুমেন্ট আপনার 5 ইয়ার্সের লাগবে। ধন্যবাদ আপনার কলের জন্য। শুধু দর্শক, আইনি অধিকার একটি আইনি বিষয়ক পরামর্শমূলক অনুষ্ঠান। এই অনুষ্ঠানটি প্রত্যেক শনিবার দুপুর 12:30টার সময় স্কাই চ্যানেল 780-তে সরাসরি সম্প্রচারিত হয়ে থাকে। শুধু দর্শক, আমরা প্রথম পর্বে কিছু আপডেট দিয়েছেন এবং কলও নিয়েছি। যদি কলার লাইনে থাকেন আমি কল নেব, তাহলে আমি আপডেটে চলে যাব। হ্যালো, আসসালামু আলাইকুম। কলার কে লাইনে আছেন, আপনার কোশ্চেনটা করুন প্লিজ। হ্যালো, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আমি ভালো আছি। জি, কোশ্চেনটা করুন প্লিজ। আমার একটা প্রশ্ন হচ্ছে, আমি ফার্দার সাবমিশন করেছিলাম, নিয়ারলি 2 বছর হয়ে যাচ্ছে। তো এদেশে আমার বাচ্চা আছে, 2 বাচ্চা। বড় বাচ্চার বয়স, শুনতে পাচ্ছেন? জি জি। বড় বাচ্চার বয়স হয়েছে 8 বছর 2 মাস। জি। আর ছোট বাচ্চার বয়স আড়াই বছর। তো এখনো কোনো ডিসিশন আমাকে দেয় নাই। আমি যে সময় ফার্দার সাবমিশন করছিলাম তখন সবকিছু দিয়ে দিছিলাম। তো 3 মাস হয়ে গেছে, আমি একটা আরবার রিমাইন্ডার দিছি যে আমার বাচ্চার 7 বছর হয়ে গেছে, ওটা সেটা অ্যাড করার জন্য। তো ওরা 3 সপ্তাহ পরে বলছে যে আমার নতুন এভিডেন্স দেওয়ার জন্য। তো নতুন এভিডেন্স বলতে আমি স্কুলের এডিশনাল লেটার, পাসপোর্ট, তারপর আমি না সাপোর্টে আছি, ওই যাবতীয় কাগজপত্র, এর ভিতরে আমি কাজের রাইটও পেয়ে গেছি, সবকিছু আমি দিয়ে দিছি। 3 মাস হয়ে গেছে, এখনো কোনো কিছু জানাই নাই। আমার প্রশ্ন হচ্ছে কি হতে পারে, আর যদি নেগেটিভ কিছু হয় তো কি আমি আপিল? এখন কিন্তু 7 ইয়ার্স এর বেসিসে কিন্তু অ্যাপ্লিকেশনগুলো খুবই সাকসেসফুল হচ্ছে। আমি এর ভিতরে কয়েকটা অ্যাপ্লিকেশন করেছিলাম, ওর স্টেট হোম অফিস থেকে দিয়ে দিচ্ছে। তো আমার মনে হয় যে আপনার কাছে যেহেতু ফাদার এভিডেন্স চেয়েছে, আমার কাছে একটু পজিটিভ মনে হচ্ছে এবং আমি আশাবাদী ইনশাআল্লাহ যে আপনার অ্যাপ্লিকেশন সাকসেসফুল হওয়ার সম্ভাবনা রয়ে গেছে। তো এখন এই কতদিন লাগা ব্যাপারটা এই তো সমস্যা। কারণ দেখেন, সারা পৃথিবী কিন্তু একেবারে টালমাটাল। এখন ভ্যাকসিন আসছে, কত লোক মারা যাচ্ছে, প্রত্যেক দিন ফেসবুক খুললেই শুধু মারা যাচ্ছে। এবং আমি আমার অনুষ্ঠানে প্রথমেই বললাম যে আমাদের একজন ব্যারিস্টার 47 ইয়ার্স ওল্ড, 2টা বাচ্চা রেখে হঠাৎ করে এই 31শে জানুয়ারি মারা গেলেন। একেবারে ভালো সুস্থ মানুষ। তো এইটে কোভিড-19 কিন্তু সব কিছু উল্টে পাল্টে গেছে এবং আমরা এখন ন্যাশনাল লকডাউনের ভিতরে আছি এবং একমাত্র কাজে যদি যায়
এডুকেশন পারপাস আর মেডিকেল পারপাস, এই তিনটা কারণ ছাড়া আর এসেনশিয়াল শপ টপ এইগুলোতে শপিং করা ছাড়া কিন্তু সব কিছু কিন্তু স্টপ হয়ে আছে এবং দেখছেন প্রতিটি ইনফেকশন হচ্ছে, মারা যাচ্ছে। তো এটার কারণে কিন্তু আপনার ব্যাকলগ সৃষ্টি হয়ে গেছে। তো আপনি যে লাকি যে এর ভিতরেও যে আপনার কাছে ফার্দার এভিডেন্স চেয়েছে, তবে ফার্দার এভিডেন্স দিলে তারপরে কিন্তু খুব বেশি সময় লাগে না। আমার মনে হয় যে 3-4 মাসের ভিতরে ইনশাল্লাহ ওরা ডিসিশন নিয়ে নেবে এবং পজিটিভ হওয়ার সম্ভাবনা রয়েছে। গুড লাক, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আলরিমা বলছি ওয়াকফ থেকে। আমার একটা কোশ্চেন আছে, একটু ইম্পর্টেন্ট, সবার উদ্দেশ্যে যদি একটু ডিটেইলস ভাবে যেটা আমি কোশ্চেন করব একটু বলেন, তাহলে আমাদের জন্য একটু উপকার হবে। জি, আপনি কোশ্চেনটা করুন প্লিজ। থ্যাংক ইউ। আমার কোশ্চেনটা হচ্ছে, আসলে আমি একজন ইউরোপিয়ান, আর আমি এখানে লন্ডনের লাস্ট 7 ইয়ার্স থেকে থাকতেছি। বাট আমি আমার স্ট্যাটাস নিয়ে কোনো কিছু নিয়ে কোশ্চেন না। আমার কোশ্চেনটা হচ্ছে, আসলে আমরা যারা ইউরোপিয়ান এখানে আছে, আমাদের ফ্যামিলি মেম্বার কিন্তু ইউরোপে আছে। এখন তারা মনে করেন যে ইউরোপিয়ান পাসপোর্ট আছে সবাই ফ্যামিলি মেম্বাররা, যদি মুভ করতে চায় ইউকেতে, সেই ক্ষেত্রে কি করতে হবে বা ওদের মনে করেন কি ফ্যাসিলিটিস পাবে? আমরা যেভাবে আসছি এখানে, ওরা কি এভাবে মানে লাইফ সাফার করতে পারবে কি এখানে এসে, বা কাজের কাছে কি ধরনের, মানে একটু ডিটেলস জানতে চাচ্ছি। বিকজ অনেক আমাদের আত্মীয় স্বজন যারা আছে সবসময় আমাদের কোশ্চেন করে, আসলে আমরা তো জানি না কোনো কিছু। এখন আমরা একটু আপনাদের কাছে মাধ্যমে জানতে চাই যে আসলে ওকে যদি আসতে চায় মানে ফ্যামিলি, বিকজ সিঙ্গেল মানুষ তো আসে যে বসে থাকা যায়, যেহেতু বাচ্চা আছে একটা বড় ধরনের সেক্ষেত্রে মানে শিক্ষার ক্ষেত্রে বা চিকিৎসার ক্ষেত্রে, জবের ক্ষেত্রে, বেনিফিট কি ধরনের আসলে মানে চেঞ্জ আসতেছে বা কি হবে যদি কেউ আসতে চায়, এগুলো একটু যদি দয়া করে আমাদের। ধন্যবাদ আপা আপনার কোশ্চেনের জন্য। আমি জেনারিক একটা আলোচনা করব। আমরা জানি যে 31 ডিসেম্বরে আমরা যে ইউরোপিয়ান ইউনিয়নের ভিতরে যে ছিলাম সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে গেছি, এবং 31 ডিসেম্বরের পরে ফ্রি মুভমেন্ট যেটা আছে, যে ইউরোপীয় সিটিজেন এখানে আসবে কিংবা ব্রিটিশ সিটিজেন ইউরোপে যাবে, সেই আগের সেটা কিন্তু আর নাই, সেটা কিন্তু শাটডাউন হয়ে গেছে, সিজ হয়ে গেছে। আমি সব আনসার দিয়ে দেবো, আপনি আপনার কোনো কোশ্চেন করা লাগবে না, আমি ডিসকাস করলে এর ভিতরে সব আনসার পেয়ে যাবেন। এখন কোশ্চেন হচ্ছে যে এখানে যারা আছে ইউরোপীয় সিটিজেন, প্রথমে আসি আপনার কোশ্চেন যেটা ছিল। এখন বলছি যে যারা ইউরোপীয় সিটিজেন, যারা ইউরোপের বিভিন্ন দেশে আছে, ইটালি কিংবা ফ্রান্স কিংবা স্পেনে আছে, তারা এখানে আসতে পারবে কিনা, কিংবা এখানে যারা ব্রিটিশ সিটিজেন আছে তারা কি ইউরোপে কোনো দেশে যে থাকতে পারবে কিনা। এখানে আনসারটা ভেরি স্ট্রেট ফরওয়ার্ড, যে ইউরোপীয় সিটিজেন এখানে আসতে পারবে, তাদেরকে 6 মাসের ভিজিটার ভিসায় আসতে পারবে, এবং এখানে 6 মাসের ভিজিটার ভিসার জন্য তাদেরকে অ্যাপ্লিকেশন করার দরকার নেই। তারা পাসপোর্ট নিয়ে যদি এয়ারপোর্টে চলে আসে, টিকিট কেটে, তারা এখান থেকে পোর্ট থেকে তাদেরকে 6 মাসের ভিজিটার ভিসা দেবে। ভিজিটার ভিসা আসার পরে এখান থেকে কিন্তু তারা কিন্তু কাজ করতে পারবে না, পড়াশোনা করতে পারবে না, কোনো সোশ্যাল সিকিউরিটি দিতে পারবে না, কিচ্ছুই করতে পারবে না। যদি 6 মাসের বেশি তারা এখানে থাকতে চায়, তাহলে হোম অফিসের সঙ্গে যোগাযোগ করে তার, কিংবা যদি আদার কোনো ক্যাটাগরিতে যদি তারা সুইচ ওভার করতে চায়, তার জন্য অ্যাপ্লিকেশন করে তাদের কিন্তু সেই ক্যাটাগরিতে সুইচ ওভার করতে হবে। তা নাহলে 6 মাসের ভিতরে দে হ্যাভ টু রিটার্ন টু দেয়ার কান্ট্রি অফ অরিজিন। ইউরোপের সিটিজেন যদি এখানে আসতে চায়, ঠিক একইভাবে ব্রিটিশ সিটিজেন যারা এখানে আছে, তারা যদি ইউরোপের কোনো দেশে যেতে চায়, তারা যেতে পারবে অ্যাজ এ ভিজিটর ফর 6 মান্থ, দ্যাটস ইট। কিন্তু ওখানে যাওয়ার পরে যদি তারা কাজ করতে চায়, ওখানে যদি পড়াশোনা করতে চায়, তাহলে ওখানকার যে ইমিগ্রেশন রুলস আছে সেগুলো ফলো করে, সেগুলো পারমিশন নিয়ে কিন্তু তাদেরকে করতে হবে। অতএব আপনার কোশ্চেন ছিল যে ইউরোপের সিটিজেন এখন যারা আসতে পারে নাই 31 ডিসেম্বরের ভিতরে, তারা ওখানে পাসপোর্ট হোল্ডার আছে, তারা আসতে পারবে কিনা? ইয়েস। কিভাবে আসতে পারবে? কিভাবে আসবে? মোটামুটি জানি যে এটা কিভাবে আসবে, তারা 6 মান্থের ভিজিটার ভিসায় আসবে। এইবার কোশ্চেন আসছে যে এখানে যারা সেটেলড, স্কিমের আন্ডারে সেটেলড আছে এবং স্কিমের আন্ডারে প্রি সেটেলড আছে, তারা কি ইউরোপীয় সিটিজেনের বাইরে তাদের কোনো ডিপেন্ডেন্ট আছে, যেরকম তাদের ছেলে মেয়ে আন্ডার এজ, ওয়াইফ, মা বাবা, এদেরকে কি আনতে পারবে কি না?
আনসার হচ্ছে ইয়েস। এখানে যারা ইউ সিটিজেন আছে, যারা সেটেলমেন্ট স্কিমের আন্ডারে তারা সেটেলড হয়েছে, ইনডিফিনিট পেয়েছে, অথবা যারা প্রি সেটেলমেন্ট পেয়েছে, তারা তাদের আত্মীয় স্বজনকে স্পন্সর করতে পারবে। এখানে একটা কথা আছে, যদি ইউরোপীয় সিটিজেন যদি সেটেল, তারা যদি ইনডিফিনিট পেয়ে থাকে, তাহলে সেটা একটি ইউ রেজুলেশনের আন্ডারে আসবে, ইউ লয়ের আন্ডারে আসবে। আর যদি যারা প্রি সেটেলমেন্টের আন্ডারে যারা টেম্পোরারি পেয়েছে, 2 বছর 3 বছর পেয়েছে প্রি সেটেলমেন্ট পায় নাই, তাদের কিন্তু এটা অ্যাপেন্ডিক্স FM এর আন্ডারে আনতে হবে। 2 ল ভাগ করে দিয়েছে, এবং এই সময়টা হচ্ছে 30শে জুনের ভিতরে এই অ্যাপ্লিকেশনগুলো তাদেরকে করতে হবে, এবং ডিসিশন পরে হতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন এই 30শে জুনের আগে করলে পরবর্তীতে তাদের এই আইন অনুযায়ী, এখন যে আইন আছে এই অনুযায়ী তারা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর এই আমার মনে হয় যে এর বাইরে বোধহয় আপনার আর কোনো কোশ্চেন ছিল না। ধন্যবাদ আপনার কলের জন্য। আপনি যদি লাইনে থাকেন তাহলে ভালো, আর যদি আর অন্য কোনো কিছু জানার থাকে তাহলে আপনি আবারও কল করতে পারেন। ধন্যবাদ আপনার কলের জন্য। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ আপা। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি কি স্টুডিওতে কথা বলতেছি? জি, আপনি স্টুডিওতে ব্যারিস্টার MQ হাসানের সাথে কথা বলছেন। আপনার কোশ্চেনটা করুন প্লিজ। আচ্ছা, আমার একটা প্রশ্ন, দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হলো, আমি ইউ সিটিজেনশিপ, এইখানে আইসি 3 বছর হয়ে গেছে, এবং আমার বাচ্চা আছে, বউ আছে ইউ সিটিজেনশিপ। আমার একটা মেয়ে থাকে বার্সেলোনাতে, স্পেন। তো মেয়ে এবং নাতি 2 বছর, মেয়ে আজ 1.5 বছর ধরে স্বামীর সাথে নাই। তো এখন আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম আমার মেয়ের, আর মেয়ের বয়স 27, আমি অ্যাপ্লাই করছিলাম। তো এখন খুঁজেও পাইতেছি না। এই আমার নাতিরে ভিসা দিয়া দিছে, মেয়েরে ভিসা দিয়ে রিফিউজ দিয়া দিছে, বলছে এভিডেন্স আরো কিছু দেওয়া লাগবে। কারণ এভিডেন্স দিছিলাম 6 মাসে, এর আগে দিছি না। আমি তো 2-3 বছর ধরে আইসি গেছি, ওয়াইফে আর ভ্যাকসিন আইসি 1st মাস, এই 1st মাসে এভিডেন্স দিছি। এখন বলছি তারা ওই এভিডেন্স দেওয়ার জন্য। তো এই এভিডেন্স আমি দিয়া দিচ্ছি, থেকে আমি বিশ্বাস পাইমু বা না, এটা তো আমি একটু জানতে চাইতাম। আর আরেকটা প্রশ্ন। হ্যালো জি, এভিডেন্স গুলো দেওয়ার পরে কোনো ডিসিশন হয়েছে? ডিসিশন হয় না, এখন আমি শুধু দিছি। এখন ডিসিশন কি ভিসা দিব আমার মেয়ের কি না, এভিডেন্স আমি ফাটাইছি। যদি আপনারা ওরা যেটা চায় সেইগুলো যদি আপনি দিতে পারেন, সাধারণত কিন্তু ভিসা দিয়ে দেয়। আমি আশাবাদী ইনশাআল্লাহ। আমার ছোট বাচ্চা নাতিটা 2 বছর, ওইটাই দিল। ও তাকে দিয়ে দিয়েছে? যে নাতিরে দিয়ে দিছি, আমার মেয়েরে দেয় নাই। মাশাআল্লাহ, তাহলে তো আপনার মেয়েকেও দিয়ে দেওয়া সম্ভব না। যদি আপনি ওই ডকুমেন্টগুলো দিতে পারেন তাহলে আমার মনে হয়ে যাবে। চিন্তা করেন না, আল্লাহরে ডাকেন, ঠিক আছে? আল্লাহ ভরসা। ওকে, আরেকটা প্রশ্ন আমার। জি বলুন। আমার আরেকটা ছেলে বড়, ওর বউ বাচ্চা আছে এখানে, তো ও কিন্তু পাসপোর্ট পায় নাই। তো ওর বউ বাচ্চা আছে, ওরে আমি চাইছিলাম আনতাম, এর কি জুনের আগে পারবো বাংলাদেশি পাসপোর্ট, কিন্তু ওটা তো আমার ডিপেন্ডে নাই, ও কাজ করতেছে। এবং ও তো 21-এর উপরে। জি, 21-এর, আমার মেয়েরও কিছু। আপনি করতে পারেন, 30 তারিখ পর্যন্ত আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, ঠিক আছে? 30শে জুন পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। আর যদি এখন হবে কি হবে না এটা তো গ্যারান্টি আমি দিতে পারি না। চেষ্টা করতে হবে, আল্লাহ বলছে। দেখেন আপনার নাতিরে দিয়ে যাচ্ছে, আপনার মেয়ের জন্য কিছু ডকুমেন্ট চেয়েছে, এখন মেয়ের ডকুমেন্ট দিয়ে দিয়েছেন, এখন তো আল্লাহ বলে হয়ে যাবে। আপনি ছেলের জন্য ট্রাই করেন, আল্লাহ ভরসা, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ইউর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। তবে 30শে জুনের ভিতর করবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি এনাম বলছি লন্ডন থেকে। হ্যালো, আপনি শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কোশ্চেন করুন প্লিজ। জি, আমার প্রশ্ন হচ্ছে যে আমি এখানে এসেছি 2 বছর আগে সোল রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস ভিসাতে। এখানে এসে তারিতি কোম্পানি খুলেছি সাবসিডিয়ারি হিসেবে, এবং কোম্পানি রান আছে, সবকিছু রেগুলার আছে। তো আমি ফার্মও ক্লেম করেছি, এবং আমি আবার বাউন্স ব্যাক লোন নিয়েছি। তো এগুলো আমার 3 বছর পরে যে এক্সটেনশন হবে সেটার ক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, এটা আমার প্রথম প্রশ্ন জানার ক্ষেত্রে। দ্বিতীয় হচ্ছে যে কি এই সোল রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস ভিসা থেকে সুইচ করার কোনো অপশন আছে কিনা? আপনার কি ভিসা এটা বললেন? সোল রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস ভিসা। আচ্ছা, বিজনেস ভিসা। আচ্ছা, ওভারসিজ বিজনেস ভিসা। হ্যাঁ, সোল রিপ্রেজেন্টেটিভ অফ ওভারসিজ বিজনেস, সোল রিপ্রেজেন্টেটিভ অফ বিজনেস ভিসা। জি জি জি।
তাহলে আপনি বাউন্স ব্যাক লোন নিয়েছেন আর ফাল্লোতে আছেন, তাই না? জি জি। এই দুটা কিন্তু পাবলিক ফান্ড না, আপনাদের বিষয় কিন্তু আছে নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। রাইট, এক্স্যাক্টলি। হ্যাঁ, এই জন্য আমার কনফিউশন। তো আমি একটু মানে জাস্ট অ্যাকাউন্টেন্ট ডিসকাশন করি। তো এখন যেহেতু আপনি হাইলি এডুকেটেড পারসন, যা মনে হচ্ছে আমার কাছে শুনে, তো আপনার ওখানে কিন্তু লেখা আছে রিকোয়েস্ট টু নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড। আপনি যদি গুগলে যান ওখানে রিকোয়েস্ট পাবলিক ফান্ডগুলো কি, পাবলিক ফান্ডের কিন্তু হচ্ছে আপনার ফার্লো এবং আপনার আরেকটা যেটা বললেন বাউন্স ব্যাক লোন, এটা না। ফার্লোটা হচ্ছে গ্রান্ট টুয়ার্ডস দ্য কোম্পানি। এই কোভিডের কারণে বিজনেস খারাপ যাচ্ছে, এদেরকে সার্ভাইভ করার জন্য সরকার থেকে এক ধরনের বুস্ট আপ করার জন্য ফার্লো যে এমপ্লয়িগুলো আছে এরা যাতে বেকার না হয়ে যায় তাদেরকে কন্টিনিউ করার জন্য এই ফার্লোটা দিচ্ছে, ঠিক আছে? এটা কিন্তু গ্রান্ট টুয়ার্ডস দ্য কোম্পানি, ঠিক আছে? আর বাউন্স ব্যাক লোন, দিস ইজ লোন, নাথিং এলস। এটা কিন্তু পাবলিক ফান্ডের উপরে পড়ে না। এটা যেহেতু আপনি লোন নিয়েছেন, আপনার 1 বছর পর্যন্ত আপনাকে কিছু দিতে হবে না, তারপরে স্বল্প সুদে আপনাকে কিন্তু একটু পে করতে হবে, ঠিক আছে? তো পরবর্তী যখন আপনি এক্সটেনশন অ্যাপ্লিকেশন করবেন, এই ধরনের কোনো শুধু থাকবে যে আপনি আর ইউ টেকিং পাবলিক ফান্ড, তখন বলবেন যে না, যেহেতু এই পাবলিক ফান্ডের ডেফিনেশনের ভিতরে এই দুটো জিনিস পড়ে না, ঠিক আছে? ওকে। এই ধরনের থাকবে না যে বাউন্স ব্যাক নিচ্ছে কিনা ইয়েস অর নো, সেটা থাকবে না। কিংবা ফার্লোর ব্যাপারটা এইভাবে থাকতে পারে যদি এখানে যদি ফিনান্সিয়াল রিকোয়ারমেন্টস থাকে, যেটা স্পাউস বিষয়ের ক্ষেত্রে লাগে, কিংবা 18,600 শৈশব ক্ষেত্রে কিন্তু ফার্লোটা ইউজ করা যায়, যে দ্যাট ইজ অলসো ট্রিটেড অ্যাজ এ ইনকাম টুয়ার্ডস দ্য 18,600। কিন্তু আপনার তো এটা সোল রিপ্রেজেন্টেটিভ অফ বিজনেস ভিসা, আপনাদের জন্য তো ওই ধরনের কিছু দেখানোর দরকার নেই, বাস দিস ইজ এ ইনকাম। এখন ওইখানে যদি কোনো মেনটেন্যান্স দেখানোর দরকার থাকে, হ্যাঁ, তাহলে আপনার ওইখান থেকে যে টাকাটা আসবে, আপনার যদি ব্রাঞ্চ থাকে ব্যাংকে, তাহলে আপনি এটা শো করতে পারবেন। অথবা আমার মনে হয় যে অসুবিধা হওয়ার কথা না। আমি একাডেমিক ডিসকাশন করলাম, এটা কিন্তু কোথাও লেখা নাই, ঠিক আছে? জি, আমার ওই বিষয়টা হচ্ছে জন্য যে কারণ ওখানে এক্সটেনশনের ক্ষেত্রে একটা যে কন্ডিশন গুলো আছে সেখানে আছে যে কি আমার মেইন কোম্পানি আমার স্যালারি মেনটেন করছে কিনা ফ্রম দ্য বিগিনিং আনটিল নাও। তো ওই ক্ষেত্রে তো মানে ফার্লোটা একটা ইস্যু। ফার্লো উইল বি কাউন্ট, ফার্লো উইল বি কাউন্টিং, ইয়েস। ওকে। তার মানে আপনি এমপ্লয়মেন্টে আছেন কিন্তু ওরা বেতন দিতে পারছেন না, সরকার ভর্তুকি হিসাবে কোম্পানিকে দিচ্ছে, অথবা আপনি বেতন পাচ্ছেন 80% হিসাবে পাচ্ছেন, ঠিক আছে? তাহলে এটা কোনো ইস্যু হবে না ইনশাআল্লাহ? না, ইনশাআল্লাহ, আশা করি। থ্যাংক ইউ। সুইচ করা যাবে কিনা, মানে আমার এই বিষয়ে কোনো সুইচ করার কোনো অপশন আছে? এখন কিন্তু সুইচ কিন্তু সব ভিসায় কিন্তু সুইচ করা যায়। এখন 2-1টা ভিসা, 2-3টে ভিসা ছাড়া সবে আপনি স্টার্ট আপ ভিসাও যেতে পারবেন, আপনি বোধহয় তারপরে ইনোভেটর ভিসা আছে সেটা যেতে পারবেন, তারপরে স্টুডেন্ট ভিসা যেতে পারবেন, স্পাউস আমি জানি না আপনি সিঙ্গেল কিনা, স্পাউস ভিসা আমার ফ্যামিলি সহ আসছে। না সরি, তাহলে আর আপনার ওই অপশনটা থাকছে না। কিন্তু এখন আগে ইন কান্ট্রি সুইচ ওভার ভেরি রেস্ট্রিক্টেড ছিল, এখন ইন কান্ট্রি সুইচ ওভার সব ওপেন করে দিয়েছে। তো আপনার ওইখানে ওয়ার্ক পারমিট অ্যারেঞ্জ করতে পারি, সেক্ষেত্রে কি আমি সুইচ করতে পারি? আমার মনে হয় যে পারবেন, কারণ রেস্ট্রিকশন আর কিন্তু 2-3টে ভিসা ছাড়া, ভিজিটর ভিসা থাকলে সুইচ ওভার করা যায় না, তারপর প্যারেন্ট এই স্টুডেন্টদের প্যারেন্ট হিসাবে আসলে করা যায় না, 2-3টে ভিসা ছাড়া আর সব ভিসাই কিন্তু সুইচ ওভারের অপশন দিয়ে গেছে। এখনো আপনি ওই যে আপনি ওয়েবসাইটে যেয়ে গুগলে যেয়ে আপনি ওইটা সার্চে দিলে আপনি কনফার্ম হতে পারবেন। আমার জানা মতে, আমি জানি না আসলে আনসারটা, কিন্তু আমি যে চেঞ্জগুলো আসছে এই ডিসেম্বর থেকে সব ক্ষেত্রে, স্টুডেন্টের ক্ষেত্রে বলেন, তবে অন্যান্য ভিসার ক্ষেত্রে, ইনোভেটর, তারপরে সব ক্ষেত্রে কিন্তু আপনার ইন কান্ট্রি সুইচ ওভার ওপেন করে দিয়েছে। আমার মনে হয় যে লাইকলি আপনার এটা সম্ভব, ঠিক আছে? তারপরেও আপনি একটু দেখে নেবেন কিংবা আপনি কারোর সঙ্গে একটু বুঝে নেবেন, ঠিক আছে? থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কোশ্চেনটা করুন। আপনারা টিভি থেকে মিউট করে একটু দূরে সরে যে কথা বলেন, আপনার কথা কিছু শোনা যাচ্ছে না, একটু নয়েজ মতো আসছে, প্লিজ মিউট করে দেন, দিয়ে আপনি অন্য রুমে চলে যান, যে আমার সঙ্গে কথা বলে আমার কাছ থেকে। হ্যাঁ জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আচ্ছা, আসসালামু আলাইকুম ভাই। তো আমি 2011-তে আপনার আসছিলাম ইতালি থেকে। 2011-তে ইতালি? জি জি, ফ্যামিলি নিয়ে।
বলে যান, আমি শুনতে পাচ্ছি। জি আচ্ছা, তো আমাদের সবারই আপনার সেটেলমেন্ট হয়ে গেছে, পার্মানেন্ট রেসিডেন্ট নেওয়া হয়ে গেছে। এখন আমার বড় ছেলে বয়স হলো 21। এখন তার পাসপোর্ট সে আমাদের ডিপেন্ডেন্ট। জি। এখন আমি চাচ্ছি তার সিটিজেনশিপ ন্যাচারালাইজেশনের জন্য অ্যাপ্লাই করার জন্য। জি। এখন সে ডিপ্লোমা করছে, এখন সে তার বয়স 21, আমাদের ডিপেন্ডেন্ট হিসাবে কি অ্যাপ্লাই করতে পারবো এবং এটা কি সাকসেসফুল? না, ন্যাচারালাইজেশন অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন অ্যাপ্লিকেশন এটা ইন্ডিভিজুয়ালি হবে, প্রত্যেকের আলাদা অ্যাপ্লিকেশন হবে। আপনার যদি মাইনর বাচ্চা থাকে তারও আলাদা হবে, অ্যাডাল্ট বাচ্চা থাকলে তার আলাদা হবে, আপনার ওয়াইফ থাকলে ওয়াইফের আলাদা হবে, আপনার আলাদা হবে। প্রত্যেকের আলাদা আলাদা অ্যাপ্লিকেশন, আলাদা আলাদা ফিস হবে এবং আলাদা আলাদা রিকোয়ারমেন্টস গুলো তাদেরকে ফুলফিল করতে হবে। স্পেশালি ইংলিশের যে সেটা সে করে নিচ্ছে। লাইফ ইন দ্য ইউকে তার করা আছে, তার B1 করা আছে, সার্টিফিকেট আছে। এখন আর কি কি রিকোয়ারমেন্টস লাগবে তার জন্য সে রেজিস্টার করবে সেটা জানি। আপনার যতগুলো পাসপোর্ট আছে সেগুলো চাইবে, 10 ইয়ার্সের এমপ্লয়মেন্ট, 5 ইয়ার্সের এমপ্লয়মেন্ট হিস্ট্রি চাইবে, 5 থেকে 10 ইয়ার্স, যদি 10 ইয়ার্স থেকে 10 ইয়ার্স যতদিন আছে। তার ট্রাভেল যে আউটসাইড যে ট্রাভেল করছে, ডিপার্চার ডেট, ইনকামিং ডেট এটা চাইবে। আর 5 ইয়ার্সের যে এখানে রেসিডেন্ট ছিল তার প্রমাণ চাইবে, যে সিরিজ অফ ব্যাংক স্টেটমেন্ট কিংবা পে স্লিপ কিংবা আপনার P45, P60 কিংবা কাউন্সিল ট্যাক্স বিলস, টেনেন্স এগ্রিমেন্ট, এই ধরনের ডকুমেন্টস ওরা এখন 5 ইয়ার্সের রেসিডেন্স এর জন্য প্রমাণ হিসাবে চাইবে। ঠিক আছে? আর লাইফ ইন টেস্ট আমার তার বয়স ছিল 21, সেটা আমার অ্যাড্রেসই থাকে, তো আমার অ্যাড্রেস দিয়ে আমি অ্যাপ্লাই করতে পারবো তার জন্য। হ্যাঁ, এখন যেখানে আছে সেখানে করবে এবং বোধহয় ওদের লাস্ট 5 ইয়ার্সের অ্যাড্রেস দেওয়া লাগবে, যে আরো কোথায় কোথায় ছিল। ঠিক আছে? আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন স্যার হয়েছে, এই আমি বার্মিংহাম থেকে বলছি, আমার নাম আজিজ। আমি পাসপোর্ট স্পেনিশ সিটিজেনশিপ, এখানে আইসি, আমার বাচ্চা আছে 2টি, বউ, আমরা পিসিটা। একটু জোরে বলেন আতিক ভাই। আমি আর স্পেনিশ সিটিজেনশিপ, আমি এখানে আসছি 1 বছর হয়ে গেছে, আমার বউ আছে, বাচ্চা আছে, এখানে ফ্রি সেটেলমেন্ট আমরা সবকিছু করছি। এখন আমার একটা ভাই রয়েছে এখানে, ওর বাংলাদেশ পাসপোর্ট, স্পেন, কি ওর বাচ্চাও আছে, ওরে কি আমি আনার কোন ব্যবস্থা করতে পারি জুনের আগে? আবার অথবা ও যদি বাংলা বিয়ের বিষয় লাগে আছে এখানে, কি আমি রাখতে পারবো তারা লিগেল ভাবে অ্যাপ্লাই করি আমার ভাই? যদি জুনের ভিতরে আসে তাহলে আপনি চেষ্টা করতে পারেন, জুনের ভিতরে আপনি ট্রাই করতে পারেন, অ্যাপ্লিকেশন করতে পারেন। আমি না ওতেই ভিজিট করি না, আমি এখান থেকে পঞ্চায়েত দিব, কারণ ও তো আমার ডিপেন্ডেন্ট নাই। যে ও যদি ডিপেন্ডেন্ট হয়, আপনি যদি তার টাকা পয়সা পাঠাতে থাকেন। না, আমি টাকাটা পাঠাই না, ওই ডিপেন্ডেন্ট বাচ্চা আছে, বউ আছে, কাজ দিচ্ছে না। তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, কিন্তু সাকসেসফুল হবে কিনা আই এম ডাউট। কারণ আপনাকে দেখাতে হবে যে আপনি এখান থেকে টাকা পয়সা পাঠান, আপনার উপর সে ডিপেন্ডেন্ট এবং তার প্রমাণও লাগবে। যদি ও ভিজিট আসে যায় এইখানে, তা রাখতে পারবো। আসার পরে যদি জুনের ভিতরে আসে, তারপরে যদি আপনার ডিপেন্ডেন্ট হয় এখানে, ঠিক আছে, একই বাসায় থাকছে কিংবা আপনি অন্য বাসায় থাকছে, আপনি তাকে মেনটেনেন্স দিচ্ছেন, থাকা খাওয়া দিচ্ছেন, ইত্যাদি ইত্যাদি, তখন কিন্তু অ্যাপ্লিকেশন করা সম্ভব। ওকে স্যার, থ্যাংক ইউ। 30 জুনের ভিতরে হতে হবে। ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি ফোন করছি, আপনাকে শোনা যাচ্ছে না, আপনি ফোনটা রুমের কাছে নিয়ে যান, টিভির ভলিউমটা মিউট করে অন্য রুমে যে কথা বলুন প্লিজ। থ্যাংক ইউ। জি বলুন। আমি ফোন করছি, আমি গত ডিসেম্বরের 15 তারিখে অ্যাপ্লিকেশন করেছিলাম, আমি নাকি মেয়েকে বিষয় দিয়েছিল, কিন্তু মেয়েকে দেয় নাই। এখন আমি কি করতে পারি? কি অ্যাপ্লিকেশন করেছিলেন আপনি? আমার মেয়ে এখানে আমার জন্য ফেলে দিয়েছে। আপনি কোন দেশের সিটিজেন? ইতালি। আচ্ছা, তাহলে আপনি কার জন্য অ্যাপ্লিকেশন করেছিলেন? আপনার? আমার মেয়ে আর আমার মেয়ের মেয়ে। তা ভিসা কাকে দেয় নাই? আমার মেয়েকে দেয় নাই, আমার মেয়েকে দিয়েছে। অ্যাপ্লাই দিয়েছে?
হ্যাঁ নাতনিকে দিয়েছি, কিন্তু আমি মেয়েকে জানি নাতনি হচ্ছে 1 বছর 6 মাস। তাহলে অ্যাপিল রাইট যদি দিয়ে থাকে তাহলে অ্যাপিল লজ করতে হবে, ঠিক আছে? অ্যাপিল সাবমিট করে আপনি অ্যাপিল হিয়ারিং এ যাবেন এবং দেখবেন যে কেন রিফিউজ করেছে, সেই ডকুমেন্টগুলো সেই প্রমাণগুলো যদি দিতে পারেন তাহলে অ্যাপিল অ্যালাউ হলে রিফিউজ করতে বলেছে যে আপনার বাবা মা এখানে বেনিফিটে আছেন, আর টাকা পাঠাইছে আপনি কম হয়েছে, ওটা বলে রিফিউজ করছে। ওরা দেখার চেষ্টা করে যে যদি আপনি সোশ্যাল সিকিউরিটিতে থাকেন, যদি আপনার মেয়ে আসে তাহলে সেও সোশ্যাল সিকিউরিটির উপরে বার্ডেন হবে, এই গ্রাউন্ডে কিন্তু ওরা রিফিউজ করতে পারে। এই জন্য সবসময় উচিত যে এই ধরনের অ্যাপ্লিকেশন করলে কাজ দেখানোর প্রয়োজন হয়। আমি ব্যারিস্টার MK হোসেন আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাই। আমার সম্পর্কে একটু বলি। আমাকে বলা হচ্ছিল যে একটু ডিটেলস বলার জন্য। আমি প্রিন্সিপাল অফ MK হোসেন সলিসিটার, ব্যারিস্টার অ্যান্ড সলিসিটার, এবং দীর্ঘদিন ধরে আমি প্র্যাকটিসে আছি এদেশে এবং বাংলাদেশেও, এবং আমার এক্সপার্টাইজ অ্যাসাইলাম, ইমিগ্রেশন, লিজ এবং ডিভোর্স ম্যাটার, ফ্যামিলি ম্যাটার এবং যে কোনো ধরনের বিষয়ে আমার মোটামুটি পারদর্শিতা আছে। তো এই হচ্ছে আমার পরিচয়। ধন্যবাদ। কলারকে লাইনে আছে, দেখা যাক, কল নেব। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার একটা কোশ্চেন ছিল। 31শে জুন পর্যন্ত তো ইউ বাবা মাকে আনতে পারবে, কিন্তু যারা ধরেন টাকা পাঠাইছে, যাদের ডকুমেন্ট নাই বা ধরেন ফেলে দিছি ইটালিতে থেকে আসার সময়, হ্যাঁ, ওরা কিভাবে আনতে পারবে তাদের বাবা মাকে? বা এখন থেকে প্রেস্টিজ দিলে বা কি কি ডকুমেন্ট লাগবে বাবা মার জন্য অ্যাপ্লাই করার জন্য, ওটা একটু বললে ভালো হয়। এখন মেইন যেটা দেখাতে হবে ডিপেন্ডেন্সি মানে যে বাবা মা বাংলাদেশে আছে কিংবা বাংলাদেশে আছে, ইতালিতে যখন ছিলেন তখন আপনি টাকা পাঠিয়েছেন, ওনার অ্যাকাউন্টে গিয়েছে, কিংবা এখানে মানি রেমিটেন্স রিসিট আছে, এবং আপনার উপর ডিপেন্ডেন্ট অ্যাটলিস্ট মিনিমাম 12 মান্থস, এবং যদি আপনি তারও বেশি যদি দেখাতে পারেন তার আরও ভালো হয়। এটা গেল। তো এইটা কিন্তু একটা সিরিয়াস একটা রিকোয়ারমেন্টস, এটা কিন্তু ওরা দেখবেই। আর 2 নম্বর যেটা প্রুফ অফ রিলেশনশিপ, দেখা যাচ্ছে বার্থ সার্টিফিকেট জমা দিতে হয় যে আপনি ওনাদের মেয়ে। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। তো ডিপেন্ডেন্সিটা, তারপর আরেকটা যেটা আছে, যেটা আমরা একটা রিফিউজাল এটা দেখলাম, যে আপনি অ্যাটলিস্ট এটা দেখাতে হবে যে রিজনেবলি আপনার ইনকাম আছে, এবং ওনারা যদি এখানে আসে তাহলে ওনারা আনরিজনেবলি পাবলিক ফান্ডের উপরে বার্ডেন হবে না, কিংবা আপনারা এখানে পাবলিক ফান্ড যেটা সোশ্যাল সিকিউরিটির উপরে আপনি বার্ডেন হয়ে আছেন, যেটা আমরা আজকে দেখলাম যে একজনের কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ করেছে অন দ্য গ্রাউন্ড যে তারা কিন্তু সোশ্যাল সিকিউরিটির উপর আছে, তাদের কোনো ইনকাম নাই। তার মানে যে আসবে সে কিন্তু ইন্টাইটেল হবে ফর সোশ্যাল সিকিউরিটি। আপনার বাবা মা যদি এখানে আসতে পারে, ওনারা ইন্টাইটেল হবে সোশ্যাল সিকিউরিটি। অথবা আপনার যদি রিজনেবল ইনকাম না থাকে তাহলে কিন্তু এই গ্রাউন্ডে কিন্তু রিফিউজ করতে পারে। এই 3টা জিনিস কিন্তু আসলে সিরিয়াসলি কিন্তু স্যাটিসফাই করার প্রয়োজন রয়ে গেছে। যদি এই 3টা জিনিসের কোনো কিছু যদি প্রমাণ না হয় তাহলে দেখা যায় যে ডিপেন্ডেন্সি আছে, রিলেশনশিপ প্রমাণ হলো, কিন্তু যদি যে অ্যাপ্লিকেন্ট করেছে স্পন্সর সে যদি সোশ্যাল সিকিউরিটির উপরে আছে এবং বাবা মা আসার পরে সোশ্যাল সিকিউরিটির উপরে বার্ডেন হবে, তাহলে কিন্তু ওরা রিফিউজ করতে পারে। তো যে কারণে আসলে এই 3টা রিকোয়ারমেন্টসের দিকে খেয়াল রাখবেন যখন অ্যাপ্লিকেশনগুলো করবেন। তবে ডিপেন্ডেন্সি যদি কোনো প্রমাণ না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন রিফিউজ হওয়ার সম্ভাবনা থাকবে। এখন যেটা করা যায় যে ডিপেন্ডেন্সি যে হারিয়ে গেছে, পুড়ে গেছে, এগুলো যেগুলো আপনি বলতে চাচ্ছেন সেগুলো আপনি বলতে পারেন, কিন্তু ওরা এভিডেন্স ছাড়া শুনতে চাইবেন না। এখন এটা হতে পারে যে আপনি এখান থেকে ইতালি থেকে পাঠিয়েছেন, সেটা নয় থাকলো না, কিন্তু বাংলাদেশে যে পাঠিয়েছেন ওখানে কোন অ্যাকাউন্টে গেছে, সেখানে গেছে কিনা, আপনার সেটা বাবা মার অ্যাকাউন্টে কিনা, কিংবা অন্য কারোর অ্যাকাউন্টে কেন সেখানে গেল, এই ধরনের এক্সপ্লেনেশন দিয়ে, কিংবা নেই কেন, এটার এক্সপ্রেশন দিয়েও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন, এবং বাদ বাকি ইন্টিগ্রেন্সের উপরে নির্ভর করবে। ধন্যবাদ আপনার কলের জন্য। আপনার নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আমার একটা প্রশ্ন আছে। আমি 2017 বিয়া করি আসলাম আমাদের সাথে।
17-এ স্পাউস ভিসা এসেছেন আপনি? পাঁচ ভিসায়। জি। আচ্ছা, আমার বাদে আমার এই বিয়া মানে ডিভোর্স হয়ে গেছে। জি। ডিভোর্স হওয়ার পরে আমি আবার বিয়া করছি। বিয়া করার বাদে আমার সবটা অ্যাবসলিউটলি লেটার ওটা সবটা পাইয়া বিয়া রেজিস্টার করিয়া আমি অ্যাপ্লাই করছি সেকেন্ড ম্যারেজ বিয়া করছি। বিয়া করার বাদ তারা এখন আপিলত দিলাইছে আর কি, মানে আপিলত দিলাইছে। জি। তারা কোন হইতে হওয়ার বলে 2018 আমার ভিসা কাটাল হয়ে গেছে। আমি কাটাল কোনো ভিসা লেটার পাইছি না, বাট আমি অ্যাপ্লাই করছি। কি সপ্তাহ পাইছি, মানে কাটাল কোনো ইয়ে পাইছি না, মানে ওখানে তারা ইয়ে দিচ্ছে আর কি, আমার আপিলও দিচ্ছে। অঙ্কিত হইতে পারে একটা আনসার। আপনি যাকে বিয়ে করেছেন ব্রিটিশ সিটিজেন? জি জি। ওনার কোনো বাচ্চা আছে? বাচ্চা আছে আমার, 16 ইয়ার্স, 17 হয়ে গেছে গিয়ে। আপনার ওই বাচ্চাটা কার সঙ্গে? আপনার এই নতুন আমার সঙ্গে আছে। ও, বাচ্চাটা আপনার সঙ্গে নতুন ওয়াইফের সঙ্গে? জি জি জি। আচ্ছা, কিন্তু বাচ্চা ব্রিটিশ? জি, বাচ্চা ব্রিটিশ, আমার ওয়াইফও ব্রিটিশ। ওকে, মানে ওই বাচ্চার স্টেপ মাম ব্রিটিশ? জি জি। আপনার বাচ্চাটা 16? জি, 16 হয়ে গেছে। আচ্ছা, আর আপনি রিফিউজ করেছিল কি কারণে? রিফিউজ করতে তারা এখন 2018 তারা ভিসা রিফিউজ করে দিয়েছে, লাগে তারা। ও, কাটেল হয়েছিল এই কারণে? জি জি, আমি কাটেল কোনো লেটার পাইছি না তো। ও, কাটেলের রিটেল পান নাই, দ্যাটস ফাইন। আমার মনে হয় যে রিফিউজ করার পরও আপনার গুড চান্স আছে ইনশাআল্লাহ, যেহেতু ব্রিটিশ বাচ্চা আছে আপনার, আপনার ওয়াইফও ব্রিটিশ এবং আন্ডার এজ আপনার কাস্টডিতে আছে, ঠিক আছে? এটা কিন্তু লাইকলি আপনি কোর্ট থেকে একটা জাস্টিস, ফেয়ার জাস্টিস পাবেন ইনশাআল্লাহ। আচ্ছা, রিসেন্টলি আমি সিটি পাইছি, তারা আমার ইয়ে করছে, সিটিও দিচ্ছে, মানে আপিল গ্রান্ট করছে, টাকা নিয়েছে কি সপ্তাহ দিয়ে আছে। ও, মানে আপনি আপিল লজ করেছিলেন, সেটার যে মানি সেটা আপনি জমা দিয়ে দিয়েছেন, এখন হিয়ারিং এর জন্য অপেক্ষা করছেন, ঠিক আছে? জি জি। আপনি যেটা করতে পারেন, আপনার যে নতুন ওয়াইফকে নিয়ে যেতে পারেন, ঠিক আছে? আর আপনার বাচ্চা তো 16, তার কাছ থেকে একটা চিঠি নিতে পারেন, ঠিক আছে? তারা তো সাক্ষী দিতে দেবে না, কিন্তু আপনার ওয়াইফ, নতুন নয়া ওয়াইফ আপনার সাক্ষী দিতে পারবে। আমার ফুল টাইম জব আছে, আমার ওয়াইফেরও জব আছে ইনশাআল্লাহ। আপনার কেস ভালো, মেরিট ভালো আছে, বাদ বাকি খুদার ইচ্ছা। গুড লাক। ওকে ওকে, থ্যাংক ইউ ফর ইওর কল। থ্যাংক ইউ। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমার একটা প্রশ্ন ছিল আপনার কাছে, যে বর্তমানে যে কোর্ট হিয়ারিং হয় কতদিনের ভিতরে জানা? আমার একটা হিয়ারিং হয়েছিল প্রায় 3 মাস হয়ে যায়, এখন কোনো কিছু জানায় না। এখন আপনাদের অভিজ্ঞতা কি বলে? আসলে ফার্স্ট ট্রাইব্যুনাল হিয়ারিং হয়েছিল, অ্যাপিলের হিয়ারিং কিন্তু আমি 1 সপ্তাহের ভিতরে ডিসিশন পেয়েছি। 1 মাসও লাগে, 2 মাসও লাগে, 3 মাস, এটা 2 মাস হয়ে যাচ্ছে। আপনি কোর্টে একটা চিঠি লিখতে পারেন, কোর্টে একটা চেঞ্জ আপ চিঠি লেখেন যে আমার হিয়ারিং তো অত তারিখে হলো, এখনো তো ডিসিশন পেলাম না, যদি আপনি মনে করেন। 6 সপ্তাহ পরে লিখছিল তো আমার। জি, আমার মনে হয় আপনি চিঠি লিখতে পারেন। এখন জানি না জাজ সাহেব সুস্থ আছেন না, কোনো অসুবিধা হয়েছে কিনা জানি না, এখন তো আল্লাহ বলতে পারেন। কিন্তু আপনি ওই কোর্টে চিঠি রাখেন যে আমার হিয়ারিং অতদিন হয়েছিল, তারপরে 3 মাস পার হয়ে গেল, আমি তো কোনো ডিসিশন পেলাম না, আমাকে একটা আপডেট দেয়া হোক, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ও, কলারকে আমরা হারিয়ে ফেলেছি। তো আমি যে আপডেটটা প্রথমে দিয়েছিলাম যে আবার জয়েন করেছে, ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। কোশ্চেনটা কি? কলার আবার হারিয়ে ফেলেছি বোধহয়। যদি কলার থাকে আমরা কল নেব। কারণ আমি যেটা বলছিলাম যে প্রি সেটেলমেন্টে যারা এদেশে ইউরোপের সিটিজেন হিসেবে যারা আছে, তারা কিন্তু এখন তারা কিন্তু স্পন্সর করতে পারবে ফ্যামিলি মেম্বারদেরকে, এবং এটা কিন্তু আন্ডার অ্যাপেন্ডিক্স FM টু দ্য ইমিগ্রেশন রুলসে হবে, এটাই কিন্তু বলা হয়েছে। হ্যালো, কলার জয়েন করেছে, দেখা যাক কলার কি লাইনে আছেন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আদিন একটা যে কিটা অ্যাসাইলেমর ওয়ার্ক পারমিট পাইছি, বুঝছেন? বাট এটা হইতে শর্টেজ অকুপেশন লেখা নাই, তো এ কি তো যে কোনো কাম করতে পারবো নি ভাই? ওটা একটু জানাইবানি প্লিজ। এখন শর্টেজ অকুপেশন বলতে কিন্তু নার্স, ডাক্তার, ঠিক আছে, এর মধ্যে একটা লিস্ট আছে। কার্ডের ভিতরে লেখা নাই শর্টেজ অকুপেশন, জাস্ট অনলি ওয়ার্ক পারমিট, ওগুলো লেখা। জি জি, এখন শর্টেজ অকুপেশনের লিস্ট হোম অফিসের ওয়েবসাইটে আছে। তার ভিতরে আমি কয়েকটা জানি, তার ভিতরে হচ্ছে টিচার,
তার ভিতরে হচ্ছে নার্স, তার ভিতরে হচ্ছে ডাক্তার, বুঝছেন, আরো অনেক আছে কিন্তু আমার এই মুহূর্তে মেমোরিতে নাই। তো আপনার এটা দেখতে হবে যে আরো কি কি আছে, তাহলে সেই জবগুলো আপনি করতে পারবেন। ঠিক আছে? বুঝছি না, মানে হে জানতে স্যার যে তার মানে অন্য কোনো কাম না, শর্টেজ অকুপেশনের জবগুলোই আপনি করতে পারবে, যেহেতু এখানে স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে তার বাইরের কাজ করতে পারবে না। তো কোনো লেখা নাই ভাই, খালি কার্ডও লেখা ওয়ার্ক পারমিটে। ও, শর্টেজ অকুপেশন লেখা নাই? না। তাহলে আপনি এটা কোথায় পেলেন? ও তো হোম অফিস থেকে পাঠাইয়া দিছে আমার কাজেন্টে। কার্ডে লেখা আছে? না, লেখা নাই, লেখা নাই। আর তাহলে এটা কোথায় পেলেন, যে ওই শব্দটা কোথায় পেলেন? ওইটা তো নরমালি কেটা উনচি অ্যাসাইলাম সিকাররা যারা পায় না, ওয়ার্ক পারমিট পায়, তারা শর্টেজ অকুপেশন লেখা থাকে। আমি বলি শোনেন, আগে যেটা ছিল, যদি কোনো অ্যাসাইলাম সিকারের অ্যাপ্লিকেশন 1 বছর যদি পেন্ডিং থাকে, তারা পারমিশন টু ওয়ার্কের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু তাদেরকে পারমিশন দেওয়া হতো শুধু শর্টেজ অকুপেশনের ক্ষেত্রে। এটাকে চ্যালেঞ্জ করে কোর্টে যাওয়া হয়েছিল, কোর্টের থেকে ডিসিশন হয়েছে এটা আনফেয়ার, এটা ঠিক না। কারণ যদি পারমিশনও দেওয়া হয়, কেন তারা শুধু শর্টেজ অকুপেশনে করবে? তারা যে কোনো কাজ করতে পারবে। এখন সেটার বেসিসে যদি কোর্টের থেকে যেহেতু ডিসিশন হয়েছে, সাধারণত হোম অফিস এটাকে রেসপেক্ট করে। তা আমার মনে হয় আপনি ওইটা ধরে বসে আছেন যে যেহেতু এখানে কোনো উল্লেখ নাই শর্টেজ অকুপেশন কিংবা আলাদা কোনো কাগজের উল্লেখ নাই, তাহলে আমার মনে হয় যে এই ক্ষেত্রে আপনার কাজ করার ক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নাই। যেহেতু কোর্টে কিন্তু একটা ডিসিশন হয়েছে যে শুধু শর্টেজ অকুপেশন, দিস ইজ আনফেয়ার, এটা ঠিক না। সেটার কারণে হয়তো এখন দিয়ে দিচ্ছে। আমার মনে হয় যে আপনি যে কোনো কাজ করতে পারবেন। ওকে ভাই, ধন্যবাদ আপনার কলের জন্য। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি লন্ডন থেকে বলছি। আমার একটা প্রশ্ন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, কোশ্চেনটা করে যান আপনি প্লিজ। থ্যাংক ইউ। আমার বয়স হলো 60+ আর আমার ওয়াইফের বয়স 60+। আমাদের বিভিন্ন রকম শারীরিক সমস্যার জন্য লেখাপড়া তেমন মনে থাকে না। আমি এখন লাইভ ইন দ্য ইউকে এবং B1 ছাড়া কোন রকম ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করার কোন রাস্তা আছে কিনা এটা জানতে চাচ্ছি। এখন আপনার যে মেন্টাল ইনক্যাপাবিলিটি যদি থাকে, তাহলে আপনার জিপি কিংবা কনসালটেন্ট যদি তাদের লেটার হেডে একটা চিঠি দেয় যে আপনাদের মেন্টাল ইনক্যাপাবিলিটির কারণে আপনার লাইফ দেখে টেস্ট কিংবা ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট আপনারা দিতে পাচ্ছেন না, কিংবা আপনাদের পক্ষে এটি সম্ভব না বিকজ অফ দ্য মেন্টাল ইনক্যাপাবিলিটি, তাহলে দ্যাট লেটার উড বি অ্যাকসেপ্টেড এবং ইউ উইল বি এক্সাম্পটেড। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা কলারকে হারিয়ে ফেলেছি। যদি হ্যাঁ, কলার আবার এসেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার কোশ্চেনটা করুন ভাইয়া। হ্যাঁ, কোশ্চেনটা করুন, আমি শুনতে পাচ্ছি। আমি দেখেন আমার একটা প্রশ্ন ছিল, আপনি টিভির ভলিউমটা মিউট করে অন্য রুমে যে আমার সঙ্গে কথা বলুন, তাহলে আমাকে শুনতে পাবেন। আমি টিভির ভলিউম একদম মিউট করে দিয়েছি, একদম মিউট করে দিয়েছি। এখন শুনতে পাচ্ছি, প্লিজ কোশ্চেনটা করুন। আচ্ছা, এখানে আমার তো কি করবে না, তো পিছিয়ে করাইছি, বুঝছেন? এখন তো মোবাইল আছে জুন মাসের মধ্যে আমার এই যে পিআর করে বলতেছে, তাহলে আমি যে পিআর করানোর জন্য আমার মোবাইল পড়ে গেছে। আমি তো দেখলাম যারা এই কাজ করে তাদের কাছে গেছিলাম, এরা বলতেছে যে আপনার 5 বছর না হলে তো আপনি এটা করতে পারবেন না, আপনার 5 বছর হইতে হতো আগে। এখন আমি তো বুঝতে ফেলে গেছি। আপনাকে প্রি সেটেলমেন্ট দিয়েছে কতদিনের জন্য? 5 বছরের জন্য। আচ্ছা, তো আপনার এই দেশে কয় বছর হয়েছে? আমার এখানে আমার 4 বছর, 5 বছরের 4-5 মাস বাকি আছে, 5 বছরের। তাহলে আপনার 5 বছর হয়ে গেলে তো আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। আমার
ওই যে ওরা যে বলছেন মোবাইল মেসেজ করেছে 2 মাসের মধ্যে দিনের আগে আপনি করতে বলতেছে ওরা কি জুনের আগে আমার ক্লিয়ার করতে বলতেছে। হ্যাঁ, আপনার তো যদি 6 বছর না, আপনার যখন হবে 5 বছর পুরো পূর্ণ হবে, সেটা জুনের আগে হোক পরে হোক, আপনি এটা করতে পারবেন তো। আচ্ছা, তাহলে আমার জন্য বাধ্যতামূলক না যে জুনের আগে আমাকে করতে হবে এরকম কোনো কিছু না। আপনি যদি প্রি সেটেলমেন্ট পেয়ে যান, আপনি তো করছেন না? প্রি সেটেলমেন্ট করছি কিন্তু ক্লিয়ার করে নিতে আমি। এখন প্রি সেটেলমেন্ট দেওয়া হয়েছে আপনার এই কারণে যেহেতু আপনার 5 ইয়ার্স কমপ্লিট হয় নাই, ঠিক না? তা 5 ইয়ার্স কমপ্লিট হলে তারপরে আপনি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করবেন। তাহলে আমি চিন্তা ভাবনা করতেছি যে তোমার মোবাইল মেসেজ পাঠাতেছে এই যে ক্লিয়ার করার জন্য আবার কোনো সমস্যা কিনা। না, এখন আপনি করলে তো দেবে না, তাহলে তো আপনার তো রয়ে গেছে, আপনার তো অলরেডি প্রি সেটেলমেন্ট। তাহলে 5-6 মাস পরে করেন, আপনারা একবার ইনডিফিনিট দিয়ে দেবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর কল। নেক্সট কল। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার প্রশ্ন হইলো, আমার একটা কোয়েকশন ভাই, এই আমি এখানে ইটালি থেকে আইছি, আমার 3 বছর হয়ে গেছে প্রি সেটেলমেন্ট করছি, আমার ফ্যামিলি আনছি 6 মাস। এখন আমার একটা বাইর ছেলে বাতিজা বাংলাদেশে থাকে, ওর বাপ নাই, মারা গেছেন। আমি ওর লুকআপটা করতেছি, ওর বয়স 19। এরে তা আমার জন্য বলতেছি কি এরে আনতে পারবো, আমি অ্যাপ্লাই করতে পারবো জুনের আগে? সম্পর্কে কি হয় আপনার? বাতিজা, বাইর ছেলে। ভার ছেলে হলে তো সমস্যা, এটা তো ডাইরেক্ট রিলেটিভ না, বুঝছেন? যদি আপনার বাবা মা ভাই বোন কিংবা যদি আপনার ওয়াইফ বাচ্চা হতো, তাহলে আপনি জুনের ভিতরে অ্যাপ্লিকেশন করতে পারতেন। ঠিক আছে, আর সম্ভব না। থ্যাংক ইউ ফর কল। নেক্সট কলার। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। কলারকে হারিয়ে ফেলেছি, দেখা যাক আরেকজন কলার আসছে। হ্যাঁ, কলার জয়েন করেছেন আপনার। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। ভাই, আমি কি লাইভ মাত্রাম না? জি, আপনি স্টুডিওতে কথা বলছেন, আপনি কোশ্চেনটা করুন। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ ফর আপনার একটা গুরুত্বপূর্ণ প্রোগ্রাম লাগি ভাই, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হইল আমার একটা কোয়েকশন আছে, আমি কয়েক জায়গা গেছি বা কয়েকজনের কাছে থাকি একটা জিনিস জানতাম পাইছি, বা যে কজনে একলাহান আমার পরিচয়। আমি তো আমার আব্বা আম্মারে আনতাম আকি ও দেশ, বুঝছেন, তারা যে খায় কি দেশ, বুঝছেন, এমনি ভাষা আছে, ভাষা পারা ফাইন। আপনি ব্রিটিশ সিটিজেন? জি, আপনি ব্রিটিশ সিটিজেন? জি হয়। হ্যাঁ, আপনার যদি বাবা মা বাংলাদেশে থাকে, তাহলে সেটেলমেন্ট ভিসার জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে সেটেলমেন্ট, আচ্ছা, আমি তো ওইটা কতটুকু আশা আছে ভাই, আমি তো একটা হচ্ছে সেটেলমেন্টে অ্যাপ্লিকেশন করতে পারবে আপনার বাবা মা, আপনি স্পন্সর হবেন। আবার যদি মনে করেন যে না, ওনারা সেটেলমেন্টের জন্য করবে না, ওনারা ভিজিটর হিসাবে করবে, তাহলে ভিজিটর অ্যাপ্লিকেশন করবে। আচ্ছা, ভিজিট ভিসার জন্য কি কি করতে হবে ভাই, মানে কোন কোন ডকুমেন্টসগুলো? ভিজিটর ভিসার ক্ষেত্রে ওরা মেইনলি দেখবে যে আপনার বাবা মা ওখানে কিভাবে চলাফেরা করছে, খাওয়া দাওয়া, ওনাদের যে মেইনটেনেন্স আছে সেটা কি, এবং ওনাদের ইনকাম কি, ওনাদের ফিনান্সিয়াল সিচুয়েশন আর সামাজিক অবস্থা, এই দুটা জিনিস ওরা দেখবে যে তারা ওখানে ওয়েল এস্টাবলিশড এবং তাদের এনাফ মানি আছে, এখানে টিকিট আপনিও দিতে পারেন, কিংবা তাদেরও আছে, কিংবা তাদের এনাফ সেভিংস আছে, কিংবা তাদের ইনকাম আছে, কিংবা তারা রিটায়ারমেন্টে আছে, রিটায়ারমেন্টের ইনকাম আছে, তাদের সেভিংস আছে। তাহলে তাদের পার্সোনাল ফিনান্সিয়াল সিচুয়েশন আর তাদের সামাজিক অবস্থা, এই দুটা দেখবে। আর এখান থেকে স্পন্সর যে করছে তার অ্যাকোমোডেশন আছে কিনা, এবং সে যে কদিন থাকবে এখানে বাবা মাকে মেইনটেনেন্স যদি করতে চায়, মেইনটেনেন্স করতে পারবে কিনা। আচ্ছা, আমার আরো দুইটা কোয়েশ্চন আছে ভাইয়া, সরি আমি ইন্টারাপ্ট করার লাগি। এক হইলো, মানে বাংলাদেশের ব্যাংকে কত টাকা দেখানি লাগবে, যেন ওই অ্যাকাউন্ট সাফিসিয়েন্ট মানি? যদি আপনার বাবা মা যদি টিকিট দিতে চায়, টিকিটের পয়সা দেখাতে হবে। প্লাস এখানে এসে যদি ওনারা ঘোরাফেরা করবে, খাওয়া দাওয়া করবে, এটির পয়সা যদি ওনারা দেয়, আর যদি আপনি দেন তাহলে আপনার দেখালে লাগবে, আর ওনাদের যদি দেখায় তাহলে সেটা দেখাতে হবে। এই দুটা জিনিস থাকতে হবে।
একটা হচ্ছে যে এখানে আসে ঘোরাফেরা খাওয়া দাওয়া, সেটা যদি আপনি দেন তাহলে আর ওনাদের দেখা লাগলো না। আর যদি ওনারা টিকিটে পয়সা দিতে লাগে তাহলে ওনারা টিকিটের ফেয়ারটা দিয়ে একটা রিজনেবল অ্যামাউন্ট থাকতে হবে, এটা 5 লাখ 10 লাখ এরকম, কিন্তু হঠাৎ করে যেন কোনো লার্জ অ্যামাউন্ট না থাকে। যদি তাদের সেভিংসে অনেক টাকা থাকে কোনো অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে লার্জ অ্যামাউন্ট আসলে ওরা কিন্তু ওইটা বোঝার চেষ্টা করবে, জানার চেষ্টা করবে যে শুধু ভিসা পারপাসে এই টাকাটা রাখা হয়েছে কিনা, এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। আর একটা লাস্ট প্রশ্ন ভাইয়া, আমি যে করে আছি ওইটা তো আমার 2 বেডরুমের ফ্ল্যাট, বুঝছেন? আর আমি, আমার ওয়াইফ আর আমার একটা মেয়ে থাকি। আমার ওই করে কি ওই ঘর দিয়ে কি হবে নাকি মানে থাকার লাগিয়া? কয়জন থাকে ওখানে? 3 জন। কয় বেডরুমের? 2 বেডরুমের ফ্ল্যাট, চিকেন রুম আছে। তাহলে আপনার দেখতে হবে, আপনি একটা রিপোর্ট তৈরি করতে হবে যে ওভার ক্রাউডিং হয় কিনা। যদি ছোট বাচ্চারা থাকে তাহলে একটা সিটিং রুম, 9 ইয়ার্স সিটিং রুমও কিন্তু ইউজ করা যায়, ঠিক আছে? সিটিং রুমে কিন্তু রুম হিসেবে কাউন্ট হবে। তো এই একটা যদি ওভার ক্রাউডিং হবে কিনা ওইটার জন্য উপরে একটা রিপোর্ট নিয়ে নিলে তাহলে ওরা বলে দেবে মাপজোক করে যে এখানে ওভার ক্রাউডিং নাই, তাহলে এটা নিলে তাহলে আর কোনো সমস্যা থাকবে না আপনার অ্যাকোমোডেশনের ব্যাপারে, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাই, থ্যাংক থ্যাংক ইউ ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাত। তো আমি যেটা বলছি যে আসলে ইউ সিটিজেন যারা আছে তারা কিন্তু ভেরি কনসার্ন যে কি হচ্ছে কি হবে। তো যাবারটা তো হয়ে গেছে যে 31 ডিসেম্বরের কিন্তু ফ্রি মুভমেন্ট কিন্তু সিজ হয়ে গেছে। এখন কোনো ইউ সিটিজেন যদি এখানে আসতে চায় তাহলে ভিজিটর হিসেবে আসবে। আবার যদি ব্রিটিশ সিটিজেন ওখানে কোনো ইউরোপীয় সিটিজেন যেতে চায় তারা কিন্তু ভিজিটর হিসেবে যাবে 6 মাসের জন্য। পরবর্তীতে তারা যদি অন্য কোনো ভিসা সুইচ ওভার করতে হয় এখানকার যে ইমিগ্রেশন রুলস আছে সেটা ফলো করে কিন্তু তাদেরকে সেটা